কালু চল, আজ ওই জেলে টোনার কাছ থেকে বাকি সব খাজনা নেবই নিব। হ্যাঁ দাদা চলো। এই বলে বনের মোড়ল ঈগল ও তার চেলা কালু জেলে টোনার বাড়ির দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা টোনার বাড়িতে এসে উপস্থিত হয়। টোনা, আয় টোনা, কোথায় তুই? বেরিয়ে আয়। মোড়ল দাদা, তুমি? আমি কি কোনো অন্যায় করেছি? তুই অন্যায় না, মহা অন্যায় করেছিস। বেশি কথা না বলে জলদি জলদি আমার বাকি খাজনার টাকাগুলো দিয়ে দে। দাদা মাফ করো, আমার হাতে 1 টাকাও নেই। তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি তোমার সব খাজনা পরিশোধ করে দিব। মোড়ল দাদা, একে আর সময় দিও না। শুরু থেকে এভাবে সময় নিয়েই যাচ্ছে, কিন্তু খাজনা দিচ্ছে না। কালু ঠিক বলেছে, কোনো সময় টময় দিতে পারবো না। টাকা দিয়ে দে বলছি। দাদা, কয়েকদিন থেকে নদীতে কোনো মাছ পাচ্ছি না। তুমি দয়া করে আর কয়েকটা দিন সময় দাও, আমি মাছ পেলেই তা বিক্রি করে সবার আগে তোমার টাকা পরিশোধ করব। সত্যি বলছিস তো? সবার আগে আমার টাকা পরিশোধ করবি? হ্যাঁ দাদা, সত্যি বলছি। বেশ, তাহলে তোকে 5 দিন সময় দিলাম। এর মধ্যে টাকা না দিলে তোকে কঠোর শাস্তি দিব, এই বলে রাখলাম। চল কালু। ঈগল আর কালু চলে যায়। টোনা, ঈগল দাদা তো মাত্র 5 দিন সময় দিল। এবার কি হবে গো? এই 5 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করতে না পারি, তখন 5 দিন পর কি হবে আমি জানি না। তবে এই 5 দিনের মধ্যে আমাকে মাছ ধরে ঈগল দাদার টাকা পরিশোধ করতে হবে। আর দেরি নয় টুনি, আমার জালটা দাও, এক্ষুনি নদীতে যেতে হবে। টুনি আর কিছু না বলে ঘর থেকে জাল এনে টোনাকে দেয়। টোনা জাল নিয়ে নদীর উদ্দেশ্যে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টোনা নদীর পাড়ে এসে নৌকায় করে নদীর গভীরে চলে যায়। হে বিধাতা, সাহায্য করো, যেন ঈগল দাদার খাজনার টাকাটা পরিশোধ করতে পারি। এই বলে টোনা নদীর জাল ফেলতে থাকে, কিন্তু টোনার জালে কোনো মাছই ওঠে না। এসব কি হচ্ছে? আজও কোনো মাছ উঠছে না জালে। ভাগ্য মনে হয় এবার আমাকে আর সাহায্য করবে না। যাই হোক, দেখা যাক কি হয়। এ কি, জালটা টানতে এত শক্তি লাগছে কেন? কোনো গাছের গুড়ি টুড়ি আবার আটকালো নাকি? টোনা এসব বলে আস্তে আস্তে জাল টেনে ওপরে তোলে, আর দেখতে পায় জালে একটা বড় মাছ আটকা পড়েছে। এ কি, আমি কি দেখছি? এত বড় মাছ! হায় হায় রে, আমার কপাল খুলে গেল। আমার আর অভাব থাকবে না। হা 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 হা। আমার কোনো ক্ষতি করো না, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, দয়া করে বাঁচাও। ওরে সর্বনাশ, আমি কি শুনছি? বড় মাছ, তুমি কথা বলতে পারো? এ কিভাবে সম্ভব? আমি কথা বলতে পারি, কারণ আমি যে মাছ নই, আমি একটা পরী। মাছ নাও, আবার পড়ি? কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি তোমাকে। আমি পরিরাজ্যের রানী পরী। একটা দুষ্টু রাক্ষস আমাকে পরিরাজ্য থেকে মাছ বানিয়ে এই নদীতে ছেড়ে দিয়ে আমার রাজ্য দখল করেছে। তুমি দয়া করে আমাকে এই মাছ জীবন থেকে পরীর জীবনে ফিরিয়ে দিতে সাহায্য করো। সবই বুঝলাম, কিন্তু আমি তো কোনো জাদু জানি না। তাহলে তোমাকে কিভাবে মাছরূপ থেকে পরিরূপে ফিরিয়ে আনবো? এই বনের গভীরে একটা নীল ফুলের গাছ আছে। ওই নীল ফুলের গাছ থেকে নীল ফুল এনে আমার শরীরে স্পর্শ করলেই আমি মাছ থেকে পরিতে পরিণত হব। আচ্ছা বেশ, আমি ওই নীল ফুল এনে তোমাকে সাহায্য করব। চলো, এবার আমার বাড়িতে চলো তুমি। এরপর টোনা বড় মাছরূপী পরীকে নিয়ে বাড়িতে চলে আসে। ও মা, এত বড় মাছ পেয়েছো গো? এত বড় মাছ বাজারে বিক্রি না করে বাড়িতে এনেছো কেন? এ মাছ নয় টুনি, এ হলো পরী। মানে কিছুই তো বুঝতে পারছি না, বুঝিয়ে বলো তো। টোনা টুনিকে সব খুলে বলে, আর কিছুক্ষণের মধ্যেই বড় মাছকে টুনির কাছে রেখে নীল ফুলের উদ্দেশ্যে উঠতে থাকে। এক পর্যায়ে টোনা বনের গভীরে প্রবেশ করে। পরীরূপী বড় মাছ তো বলেছিল বনের গভীরে নীলফুল আছে, কিন্তু আমি তো কোথাও নীলফুল দেখতে পাচ্ছি না। টোনা এদিক ওদিক তাকিয়ে নীল ফুল খুঁজতে থাকে, আর তখনই তার চোখ যায় কিছুটা দূরে থাকা নীল ফুলের গাছের দিকে। ওই তো নীলফুল গাছ, যাই জলদি ফুল নিয়ে বাড়িতে যাই। যেই কথা সেই কাজ।
টোনা নীলফুলের গাছ থেকে একটা নীলফুল ছিঁড়ে সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে আর পরিরূপী বড় মাছের শরীরে স্পর্শ করে আর সাথে সাথে বড় মাছ থেকে পরিতে রূপান্তরিত হয়। অনেকদিন পর আমি আবার আগের রূপ ফিরে পেলাম। তোমরা অনেক ভালো পাখি, তোমাদের এই উপকারের কথা আমি আজীবন মনে রাখবো। এসব বলো না পরি, তোমাকে সাহায্য করতে পেরে আমাদের বেশ খুশি লাগছে। আমি তোমাদের উপহার দিতে চাই। বলো টোনা, তোমরা কি চাও? আমার কিছুই চাই না পরি। না না, তা বললে তো হয় না। দাঁড়াও, আমি দিচ্ছি উপহার। এই বলে পরে জাদু করে ওদের একটা বড় মাছ দেয়। এই মাছটা জাদু জানে। এই মাছ তোমাদের রোজ এক ঝুড়ি করে মাছ দিবে। তোমরা সেই মাছ বাজারে বিক্রি করে সংসার চালাবে। আর হ্যাঁ, এই মাছ অন্যায়ের প্রতিবাদও করতে জানে। ধন্যবাদ পরি, তোমাকে অনেক ধন্যবাদ। হয়েছে টুনি, আর ধন্যবাদ জানাতে হবে না। আমি চললাম, ভালো থেকো। বিদায়। পরি বিদায় নিয়ে চলে যায়। টোনা পরির দেয়া মাছকে বলে, বড় মাছ, আমাকে এক ঝুড়ি ভর্তি মাছ দাও তো। হ্যাঁ দিচ্ছি মালিক, দিচ্ছি। টোনা শোনো, এই মাছগুলো বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে মোড়ল দাদার খাজনা পরিশোধ করবে। আচ্ছা ঠিক আছে টুনি, আমি চললাম। ঈগল দাদা, ঈগল দাদা, বাড়িতে আছো? কি রে, তুই আমাকে এভাবে ডাকছিস কেন? দাদা, তোমার খাজনার টাকা এনেছি, এই নাও। মোড়ল দাদা, আমার না টোনাকে নিয়ে বেশ সন্দেহ হয়। সন্দেহ হয়? কি বিষয়ে সন্দেহ হয় শুনি? দাদা, ও বেশ কয়েকদিন থেকে নদীতে মাছ ধরতে যাচ্ছে না, আবার রোজ রোজ বাজারে ঝুড়ি ভর্তি মাছও বিক্রি করছে, আবার ধনী হয়েও যাচ্ছে। এ কি করে সম্ভব? আরে তাই তো, এটা তো আমি কখনো ভেবে দেখিনি। ও জাদুই কোনো গুপ্তধন পায়নি তো? আমি জানি না ঈগল দাদা। চল ওকে গিয়ে জিজ্ঞাসা করে দেখি ও এসব কোথায় পাচ্ছে। ঈগল কালুকে নিয়ে টোনার বাড়িতে চলে আসে আর টোনাকে বলতে থাকে, এই টোনা, তুই তো নদীতে মাছ ধরতে যাস না, তাহলে রোজ রোজ মাছ কোথায় পাস শুনি? সবই ভাগ্য দাদা, আর বিধাতার কৃপা। এসব ভরিতা না করে সোজাসুজি বল, এর পেছনের কারণ কি? এর পিছনে কোনো কারণ নেই দাদা। সত্যি করে বল, তুই কোনো জাদুই কিছু পেয়েছিস নাকি? পেয়ে থাকলে আমাকে দে। দাদা, এত লোভী কেন তুমি? বললাম না কিছুই পাইনি, যাও এখান থেকে। তুমি তোমার খাজনা সময় মতো পেলেই হলো। অপমান করলি না, এর প্রতিশোধ আমি নিবই নিব। চল কালু। মোড়ল দাদা, তোমার কথা মতো আমি টোনের উপর নজর রেখে জানতে পেরেছি ওদের বাড়িতে একটা জাদুই বড় মাছ আছে। ওই বড় মাছই ওদের প্রতিদিন ঝুড়ি ভর্তি মাছ দেয়। তাই? তাহলে তো আজ রাতে ওই মাছটা চুরি করতে হয়। কালু, রাতে তৈরি থাকিস। ঈগল তার কথা মতো রাতের আধারে কালু সহ টোনা টুনির বাড়িতে আসে। আর যেই বড় মাছটা ধরতে যায় ঠিক তখনই বড় মাছটা কথা বলে ওঠে, লোভী চোর, তোরা আমার মালিকদের ক্ষতি করার জন্য আমাকে চুরি করতে এসেছিস। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই বলে মাছ জাদু করে ওদের দুটো ব্যাঙ বানিয়ে দেয়। মোড়ল দাদা, এটা কি হলো? টোনা টুনি আমাদের বাঁচা। কালুর চিৎকার চেঁচামেচিতে টোনা আর টুনির ঘুম ভেঙে যায়। কে কে চিৎকার করলো? এই যে আমরা টোনা, আমাদের বাচ্চা। আমরা তোর মাছ চুরি করতে এসেছিলাম, কিন্তু মাছটা আমাদের ব্যাঙ বানিয়ে দিয়েছে। বাচ্চা টোনা, বাচ্চা। ঠিকই করেছে, লোভীর দল, বোঝ মজা এবার। চলো টুনি, আমরা ঘুমাই। কেন যে লোভে পড়ে এখানে এলাম। কালু আর ঈগল তাদের লোভের শাস্তি ভোগ করতে থাকে আর টোনা টুনি বেশ সুখী দিন কাটাতে থাকে। এই টুনি, শুনলাম তুই নাকি খুব ভালো কেক বানাতে পারিস। তা শোন, কাল আমার মেয়ের জন্মদিন, এজন্য তুই অনেক বড় একটা কেক বানিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে মোড়ল বাবু, আমি কাল সকালে অনেক বড় একটা কেক বানিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবো। এরপর মোড়ল বাবু সেখান থেকে চলে যায় আর টুনিও কেক বানানো শুরু করে।
ওই দুষ্ট পরিমাতা তোকে পরিরাজ্যে বড় হতে দেবে না রে মা। কেননা পরিমাতা জানতে পেরে গেছে তুই হবি আমাদের রাজ্যের সব থেকে শক্তিশালী পরী। তাই আমি তোকে এই বনে রেখে যাব। তুই পাখির ছানা হয়ে বেড়ে উঠবি, আর পূর্ণিমা রাতে তুই তোর পরীরূপ ফিরে পাবি। ওই তো কেকের দোকান, অনেক বড় একটা কেকের প্যাকেট। তোকে ওই কেকের প্যাকেটের ভেতরে রেখে যাচ্ছি রে মা। এরপর পরী জাদু করে তার শিশু কন্যাকে একটা পাখি ছানার রূপ দেয়, আর সেই ছানাকে টুনির দোকানে কেকের প্যাকেটে রেখে দেয়। এরপর পরী তার রাজ্যে চলে যায়। যাক বাবা, আমার কেক বানানো শেষ হয়েছে। এখন ওই বড় কেকের প্যাকেটটাই কেকটা রেখে দেই। কাল সকালে অনেক বাড়িতে গিয়ে কেক দিয়ে আসতে হবে। এরপর টুনি যেই না কেকের প্যাকেটটা খুলে দেখে, তখনই সে একটা ছোট্ট ছানা দেখতে পায়। এ আমি কি দেখছি? কেকের প্যাকেটে এত সুন্দর দেখতে একটা ছানা এলো কোত্থেকে? ভালোই হয়েছে, আমাদের তো কোনো সন্তান নেই। আমি বরং একে এক্ষুনি আমার বাড়িতে নিয়ে যাই। এরপর টুনি ছানাটিকে নিয়ে বাড়িতে চলে যায়। ঠিক তখনই টোনা কাজ থেকে বাড়িতে চলে আসে। এ কি টুনি, তুমি এই ছানাটিকে কোথায় পেলে? টুনি টোনাকে সব কথা খুলে বলে। আজকে থেকেও আমাদের মেয়ে টুনি, আমি ওর নাম দিলাম টুকি। এরপর টুনি ও টোনা মিলে টুকিকে অনেক ভালোবাসা ও আদর দিয়ে আগলে রাখে। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েক বছর। এদিকে টুকিও অনেক বড় হয়ে যায়, আর সেই বনে নেমে আসে এক ঘোর কালো ছায়া। এই বনের কয়েকটা পাখিকে আমার জাদু বশে এনে তাদেরকে যদি আমার গুরুমাতা ডাইনির হাতে তুলে দিতে পারি, তাহলে গুরুমাতা আমাকে পাতালপুরীর রাজা বানিয়ে দিবে। ওরে বাবাজি, এই আঙ্কেলটা আমাদের বনের পাখিদের ধরে ডাইনির হাতে তুলে দিবে বলেছে। যাই এক্ষুনি গিয়ে মা বাবাকে গিয়ে বলে দিই। এরপর টুকি টোনা ও টুনিকে গিয়ে সমস্ত কথা খুলে বলে। এসব তুই কি বলছিস রে মা? তাহলে তো আমাদেরকে সাবধানে থাকতে হবে, আর অন্যদেরকেও সাবধানে থাকতে বলতে হবে। এই যে তোতা, আমার কথা শোন। তোর সামনে ঘোর বিপদ অপেক্ষা করছে। তুই চাইলে আমি তোর ভবিষ্যৎবাণী বলে দিতে পারি। তাই নাকি তান্ত্রিক বাবা? তাহলে বলুন বাবা, কে আমার ক্ষতি করতে চাইছে? বলছি, একটু সামনে এগিয়ে আয়। এরপর তোতা যেই না তান্ত্রিকের সামনে এগিয়ে যায়, ঠিক তখনই তান্ত্রিক জাদু করে তোতাকে বশ করে নেয়। চলে আয় আমার সাথে। তোতা তান্ত্রিকের কথা শুনে তান্ত্রিকের পেছন পেছন যেতে থাকে। কিছুক্ষণ পর তান্ত্রিক তোতাকে নিয়ে একটা গুহার ভেতরে চলে যায়। তুই এই গুহার ভেতরে বসে থাক, আমি আবারও তোর মতো কাউকে ধরে আনার চেষ্টা করি। এরপর তান্ত্রিক আবারও সেই গাছের নিচে ধ্যান করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর সকাল হতেই অনেকের নিখোঁজ হওয়ার খবর শোনা যায়। আপনি বলুন তান্ত্রিক বাবা, আমার স্বামী কোথায়? ইল বাবা, বলবো সব বলবো। তোরা আমার সামনে আরেকটু এগিয়ে আয়। টিও কবুতর যেই না তান্ত্রিকের খুব কাছাকাছি যাবে, ঠিক তখনই সেখানে টোনাটুনি ও টুকি চলে আসে। দাঁড়াও তোমরা, তা না হলে এই দুষ্ট আঙ্কেল তোমাদেরকেও ওর জাদু বশে আনবে, আর ওদের মতো তোমাদেরকেও নিখোঁজ করে দিবে। এই মেয়ে, তুই কিনা এই তান্ত্রিককে অপবাদ দিচ্ছিস? তবে দেখ আমি তোর কি অবস্থা করি। হে কি, আমার জাদু শক্তিতে এর কোনো ক্ষতি হলো না কেন? তার মানে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। শোনো তোমরা, এই মেয়ে নিশ্চয়ই কোনো বহুরূপী রাক্ষসী, আর এই সবাইকে খেয়ে ফেলছে। না, তোমরা কেউ এই বজ্জাত তান্ত্রিকের কথা বিশ্বাস করো না। আমার মেয়ে কোনো বহুরূপী রাক্ষসী নয়। এই তান্ত্রিক আমাদের সবার ক্ষতি করার জন্য এই বনে এসেছে। চুপ কর টুনি, তোর মেয়ে নিশ্চয়ই কোনো রাক্ষসী। তা না হলে তান্ত্রিক বাবার জাদুতে ওর কোনো ক্ষতি হলো না কেন? শোন টুনি, ভালোই বলছি, তোরা তোদের মেয়েকে নিয়ে এই বন ছেড়ে চলে যা। তা না হলে মোড়ল বাবুকে বলে তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বন থেকে তাড়িয়ে দিব।
সত্যি যাচাই না করে কারো উপর দোষ চাপিয়ে দেওয়া উচিত নয়। তোমরা একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে। চলো টোনা, আমরা এই বন ছেড়ে চলে যাই, তাহলে অন্তত এই তান্ত্রিকের থেকে মুক্তি পাবো। এরপর টোনা, টুনি ও টুকি বন ছেড়ে চলে যায়। আজ তো ঘোর পূর্ণিমার রাত, এই রাতে আমাদের ঘরের বাইরে থাকা যাবে না, কিন্তু কি আর করব, আমাদের যে থাকার মতো কোনো জায়গা নেই। মা, ও মা, আমি আর উঠতে পারছি না মা, চলো না মা, আমরা ওই গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেই। এরপর টোনা, টুনি ও টুকি যেই না গাছের নিচে যায়, ঠিক তখনই সেখানে পড়ি চলে আসে। এই তো আমার মেয়ে, আমি তোকে খুঁজে পেয়েছি রে মা। এ কি পরি, তুমি আমাদের মেয়েকে নিজের মেয়ে বলে দাবি করছো কেন? পরি টোনা ও টুনিকে সমস্ত কথা খুলে বলে আর তাদের জাদু করে একটা ঘর বানিয়ে দেয়। আমি সব জানি টুনি, তবে তোমরা কোনো চিন্তা করো না। আজ রাতে আমার মেয়ে নিজের পরিরূপ ফিরে পাবে, সেই সাথে পাবে অনেক জাদু ক্ষমতা, যার মাধ্যমে ও তোমাদের বনের পাখিদেরকে দুষ্ট তান্ত্রিকের হাত থেকে বাঁচাতে পারবে। এরপর সবাই ঘরে চলে যায় আর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টুকি তার পরিরূপ ফিরে পায়। যারে মা, তোর পাখি মা বাবার প্রতিবেশীরা খুবই বিপদে পড়েছে, তুই তাদেরকে বাঁচাতে গুহার ভেতরে যা। এক্ষুনি আমি ধ্যান করে আমার গুরুমাতা ডাইনিকে স্মরণ করব আর এদের সবাইকে তার হাতে তুলে দিব, আর তারপর আমি হয়ে যাব পাতালপুরীর রাজা। তোমার ইচ্ছে কখনো পূরণ হবে না দুষ্ট তান্ত্রিক, আমি ওদেরকে রক্ষা করতে এসেছি, আর তুমি এদের সাথে আর আমার মা বাবার সাথে যা যা অন্যায় করেছো তার জন্য তোমাকে উচিত শিক্ষা দেব। তাই নাকি? তবে এই দেখ আমি তোর কি অবস্থা করি। একে, তুমি আমাদের তান্ত্রিক বাবাকে বন্দি করলে কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। মারে, ওরা এখনো তান্ত্রিকের জাদুঘষে আটকে আছে, ওদেরকে মুক্ত করতে হবে। এরপর পরিকন্যা সব পাখিদের বশ করা থেকে মুক্ত করে। একে, আমরা এখানে কেন? এরপর টুনি তাদেরকে সব কথা খুলে বলে। আমরা সত্যিটা যাচাই না করে তোদেরকে বন থেকে তাড়িয়ে দিয়েছিলাম রে টনি, তোরা আমাদেরকে ক্ষমা করে দিস। তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমাদের এখন পরিরাজ্যে ফিরে যেতে হবে, চল রে মা। আমরা এবার আসি মা, তোমরা কোনো চিন্তা করো না, আমি রোজ একবার করে তোমাদেরকে দেখতে আসবো। এরপর পরি ও পরিকন্যা পরিরাজ্যে চলে যায় আর টোনা, টনি ও অন্যরা যে যার মতো সুখেই তাদের জীবন যাপন করতে থাকে। দেখলে তো বন্ধুরা, সত্যতা যাচাই না করে কাউকে দোষারোপ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।